সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বৈশ্বিক মহামারীর এই দুর্যোগময় মুহূর্তে পাঠদানের একমাত্র উপায় এই অনলাইন ক্লাসের তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি শারজিলা সুলতানা, আট্টাসিনাত মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা, খুলনা। আশা করব সবাই প্রস্তুত আছো আজকের ক্লাসের জন্য। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র একটা কবিতা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কবিতাটি আসলে আমাদের জীবনে একটা অন্যতম অধ্যায় তৈরি করে দিবে আজকের আলোচনা শেষে, এই আশাই কামনা করছি। তোমরা কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, নিশ্চয়ই তোমরা সবাই জানো। আর এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারীদের প্রতি তার যে শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, তার থেকে তিনি যে কবিতাটি লিখেছেন সেরকম সেই কবিতাটাই আজ আমি তোমাদের সামনে আলোচনা করব। কবিতাটি হচ্ছে নারী, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আজ তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা নারী কবিতাটি নিয়ে আলোচনা করব। আমাদের জীবনে যা কিছু ঘটে কম বেশি অবদান সবারই থাকে, নারী পুরুষ সকলেরই অবদান কম বেশি থাকে। কিন্তু আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মতে পৃথিবীতে নারী পুরুষ সবারই অবদান আছে, তবে নারীদের কথা তেমনভাবে কোথাও উল্লেখ নাই। অবদান যতটুকু যা ছিল বা এখনো আছে, মানব সভ্যতার ইতিহাসে পুরুষের অবদানের কথা যত লেখা আছে, আসলে নারীদের অবদানের কথা তেমন লেখা নেই। এরকম একটা চিন্তাধারা, মনোভাব থেকেই আমাদের প্রিয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি এই কবিতাটি লিখেছিলেন। আসলে তাহলে আগে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। আশা করি অনেকেরই অনেক কিছু জানা আছে, তারপরেও দেখো, কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে 24শে মে, বাংলা 1306 বঙ্গাব্দ 1100 জ্যৈষ্ঠ। তিনি বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি যখন দশম শ্রেণীতে অধ্যয়ন করেন, অর্থাৎ দশম শ্রেণীর ছাত্র ছিলেন, সেই সময়ে তোমরা নিশ্চয়ই বিশ্বযুদ্ধের নাম শুনেছ। হ্যাঁ, 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধ শুরু হয়। তখন কাজী নজরুল ইসলাম দশম শ্রেণীতে পড়তেন। সেই সময় থেকে তার আর পড়াশোনা হয়ে ওঠেনি, তিনি আর শেষ করতে পারেননি। তিনি মহাযুদ্ধে যোগদান করেন, স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। 1919 সালে যখন বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়, তখন তিনি আবার কলকাতায় ফিরে যান। যুদ্ধ শেষ হয় 1919 সালে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, তখনই কাজী নজরুল ইসলাম পড়াশোনা আর না করতে পারলেও তখন থেকে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। সাহিত্য চর্চা আত্মনিয়োগ করার পরেই তিনি সাপ্তাহিক একটি পত্রিকা, বিজলি, কি পত্রিকা? হ্যাঁ, বিজলি নামক একটা সাপ্তাহিক পত্রিকায় তার একটা কবিতা তিনি প্রকাশ করতে সক্ষম হন। সেটা হচ্ছে, কবিতাটির নাম বিদ্রোহী কবিতা। কবিতাটি পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ। আমরা কেন অন্যের উপরে পরাধীন থাকব, অন্যায়কে কেন মেনে নেব, এই সব অন্যায়, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে তার এই বিদ্রোহী কবিতাটা লেখা। এই কবিতাটা যখন বিজলি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর তখন থেকেই চারিদিকে তার সুনামটা ছড়িয়ে পড়ে। আসলেই মানুষের, জনগণের পক্ষে যদি কেউ কথা বলে এবং জনগণের যদি সেটা কাজে আসার মতো একটা কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে না, আসলে অন্যায়কে আমরা কেন মেনে নেব,
এরকম কিন্তু সব মানুষের মনে এই ধরনের চিন্তাভাবনা আসে না। যারা জনগণকে ভালোবাসে, জনগণের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে, প্রতিবাদ করতে পারে, তাদের মনে এগুলো আসে। তখন এই সুনাম ছড়িয়ে পড়লে তিনি অবিচার আর শোষণের বিরুদ্ধে আরও বেশি প্রতিবাদ শুরু করে দেন। এই জন্যই তাকে বিদ্রোহী কবি হিসাবে চিহ্নিত করা হয়। তাহলে বিদ্রোহী কবি বলা হয় কেননা তার যে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ, তার পরাধীনতা নিয়ে যে কষ্ট যন্ত্রণা, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি যে সোচ্চার, তার বিরুদ্ধে অনেক লেখালেখি করেছেন, প্রতিবাদ করেছেন। এ কারণেই তাকে বিদ্রোহী কবি হিসাবে আখ্যায়িত করা হয়। তার যে রচনাবলী আছে, যে গ্রন্থসমূহ আছে, তাতে অসাম্প্রদায়িক যে চেতনা তার এক উজ্জ্বল দৃষ্টান্ত তার রচনাবলীর মধ্যে ফুটে উঠেছে। তিনি সাহিত্যের এমন কোনো জায়গায় নেই যে তিনি লেখালেখি করেননি। তিনি গান, তারপর সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা, সবার মধ্যে সমতা, সাম্য অর্থাৎ সমান, সবার মধ্যে সমতা আনা, তারপর শ্যামা সঙ্গীত, ইসলামী গান, নাটক, গজল, উপন্যাস, সব কিছুতেই তার হাতের স্পর্শ লেগে আছে। সব কিছুই তিনি লিখেছেন। তিনি আরবি ফার্সি শব্দেরও ব্যবহার করেছেন। কিন্তু দুর্ভাগ্য, তিনি মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, দেখো কত বছর বয়সে, 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে ওই সময় তার সাহিত্য চর্চায় ছেদ পড়ে যায়, ওখানেই তাকে অবসর নিতে হয়। কিন্তু তার ওই অল্প সময়ের মধ্যে তিনি যে অবদান রেখেছেন, যা কিছু আমাদের জন্য রেখে গেছেন, তা আসলে আমাদের জীবনের জন্য একটা অন্যতম অধ্যায়। বাংলাদেশের স্বাধীনতার পর, 1971 সালে স্বাধীনতার পর 1972 সালে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। তাকে তাদের সপরিবারে কলকাতা থেকে ঢাকায় নিয়ে আসা হয় এবং 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট উপাধি প্রদান করা হয়। 1976 সালে বাংলাদেশের নাগরিকত্ব ও 21 পদক লাভ করেন। তিনি যা কিছু লিখে রেখে গেছেন তার মধ্যে দেখো গ্রন্থ, কাব্যগ্রন্থ আছে অগ্নিবীণা, বিশেরবাসী, সাম্যবাদী, তারপর সর্বহারা, সিন্ধুহন্দল, চক্রবাক, উপন্যাস আছে মৃত্যুক্ষুধা, কুহেলিকা, গল্পগ্রন্থ ব্যথার দান, রিক্তের বেদন, প্রবন্ধ গ্রন্থ যোগবাণী, রুদ্রমঙ্গল। নাটকের মধ্যে দেখো ঝিলিমিলি, আলেয়া, মধুমালা, এছাড়াও আরও অনেক গ্রন্থ তিনি লিখেছেন, যেগুলো আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং সাহিত্যে তার অবদানের উল্লেখযোগ্য বিষয় তুলে ধরবে। তিনি 1976 সালে 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন কাজী নজরুল ইসলামের, তোমাদের পাঠ্য বইয়ের নারী কবিতার কাজী নজরুল ইসলামের যে কবি পরিচিতিটা আছে, এটা তোমরা সবাই একবার পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই পড়ে নিয়েছ। আসো এবার আমরা কবিতায় চলে যাই। কবি কাজী নজরুল ইসলাম তার মনের যে চিন্তা ভাবনা, চিন্তা চেতনা,
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ করে নারীদের কথা তিনি এজন্য উল্লেখ করেছেন কারণ নারীদের অবদান পুরুষের থেকে কোথাও কম নয়, কিন্তু এই নারীদের কথা পুরুষের তুলনায় অনেক কম ইতিহাসে লেখা আছে, যার থেকেই তিনি এই কবিতাটি লিখেছিলেন। আমরা আগে কবিতাটি তোমাদের সামনে উপস্থাপন করব। নারী, কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা আছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্দি কাহারও, উঠিছে ডঙ্কাবাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এরপর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটি অনেক বড়, যে কাব্যগ্রন্থে আছে অনেক বড়, কিন্তু তোমাদের পাঠ্য বই এটি একটু সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটি পড়ে আমরা কি বুঝতে পারছি দেখো। সাম্য বলতে এখানে কি বোঝাচ্ছে? সাম্য অর্থ, আমাদের এর অর্থগুলো বুঝতে কিছু শব্দার্থগুলো আগে জেনে নেওয়া দরকার, তাহলে আমাদের কবিতার তাৎপর্যটা, অর্থটা বুঝতে সহজ হবে। আমি কিছু শব্দার্থ তোমাদের দেখাই। সাম্য অর্থাৎ সমতা, সমতা, সকলের জন্য সম অধিকার। সমতা বা সকলের জন্য সম অধিকার। এরপর দেখো মহিয়ান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো বুঝতে পারছো মহিয়ান শব্দার্থ কি বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, সুমহান, মূলত মহিয়ান অর্থ সুমহান, কিন্তু এখানে মহিয়ান অর্থ মহিমান্বিত অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে মহিমান্বিত অর্থে ব্যবহৃত হয়েছে। ডঙ্কা, ডঙ্কা অর্থ জয় ঢাক, মানে অর্থাৎ জয় হবে, সেই জয়ের জন্য আমরা ঢাক পেটাচ্ছি, অর্থাৎ জয়ের জন্য আমরা যে কাজ করছি সবার মাঝে ছড়িয়ে দিচ্ছি, সেটা হচ্ছে জয় ঢাক। পীড়ন, প্রিয় শিক্ষার্থীরা বলতে পারো পীড়ন অর্থ কি বোঝাচ্ছে? অত্যাচার, নির্যাতন, শারীরিক কষ্ট প্রদান। অত্যাচার, নির্যাতন, শারীরিক কষ্ট প্রদান। আর কি শব্দ আছে প্রিয় শিক্ষার্থীরা? দেখো রণ, রণ অর্থাৎ যুদ্ধ,
লড়াই। রণ অর্থ যুদ্ধ, লড়াই। পীড়া, এখানে আছে পীড়ন। পীড়ন মূলত অত্যাচার, যে অত্যাচারটা, ওই অত্যাচার নির্যাতনটা। আর পীড়া, কাউকে যখন এই অত্যাচার নির্যাতন করা হয়, যন্ত্রণা দেওয়া হয়, সেটা হচ্ছে পীড়া। যন্ত্রণা, কষ্ট, যন্ত্রণা, কষ্ট, বেদনা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সাম্য অর্থাৎ সমতা, সকলের জন্য সম অধিকার। মহিয়ান অর্থ সুমহান, কিন্তু এখানে মহিমান্বিত অর্থে ব্যবহৃত হয়েছে। ডঙ্ক অর্থাৎ জয় ঢাক। পীড়ন অত্যাচার, নির্যাতন, শারীরিক কষ্ট প্রদান। রণ অর্থ যুদ্ধ, লড়াই। পীড়া অর্থ যন্ত্রণা, কষ্ট, বেদনা। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমরা কবিতায় আরো কিছু চরণ উচ্চারিত হয়েছে, এখানে রয়েছে। যেমন কত নারী দিল সিথির সিঁদুর। কত নারী দিল সিথির সিঁদুর। এটুকু দ্বারাই চন্দরা কি বোঝাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, বলতে পারো? হ্যাঁ, স্বামীর জন্যই, বিশেষ করে হিন্দু যে নারীরা আছে তারা কি করে, বিয়ের পর সিঁদুর পরে। স্বামী বেঁচে থাকতে তারা সিঁদুর কখনো মোছে না, কিন্তু যখন স্বামী মারা যায় তখন তারা সিঁদুর মুছে ফেলে। সিথির সিঁদুর দিয়েছে, অর্থাৎ জীবনে অনেক মানুষ, অনেক পুরুষরা মারা গিয়েছে, খুন হয়েছে, বা দেশের জন্য যে কারণেই হোক আত্মত্যাগ করেছে, জীবন উৎসর্গ করেছে। কিন্তু তার মানে এই না যে শুধু তারা নিজের জীবন উৎসর্গ করেছে, কিন্তু নারীরা তাদের সিথির যে সিঁদুর সেটাও তাদের মুছে ফেলতে হয়েছে। এখানে বোঝাচ্ছে অসংখ্য নারী স্বামীকে হারিয়েছে। অসংখ্য নারী স্বামীকে হারিয়েছে। কত মাতা দিল হৃদয় উপাড়ি, মানে কত মা তার হৃদয় উজাড় করে সন্তানকে ত্যাগ করে দিয়েছে মহৎ কাজের জন্য। ঠিক আছে? দেখো, সাম্যের গান গায়, মানে কাজী নজরুল ইসলাম তিনি সবাইকে সমানভাবে দেখার জন্য বলেছেন। তিনি বলেছেন তার চোখে নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, তার কাছে সবাই সমান। এই পৃথিবীতে, বিশ্বে যা কিছু মহান তৈরি হয়েছে, যা কিছু সৃষ্টি করেছে মানুষ, তার মধ্যে শুধুমাত্র পুরুষের অবদান নয়, নারীর অবদানও কিন্তু কম নয়। যা কিছুই আছে তার অর্ধেক, আমাদের প্রিয় কবির মতে, অর্ধেক তার পুরুষ করেছে আর অর্ধেক করেছে নারী। জগতের যত বড় বড় জয়গান আছে, অভিযান আছে, কিছু না হলেও পুরুষের সাথে যদি কাঁধে কাঁধ মিলে কাজ করতে নাও পেরেছে, তাহলে নারীরা কি করেছে? প্রেরণা জুগিয়েছে, সাহস জুগিয়েছে। আর অনেক মাতা, ভগ্নী ও বধূদের ত্যাগে হয়ে আছে মহিয়ান। মাতা অর্থাৎ মা, ভগ্নী অর্থাৎ বোন, আর বধূ স্ত্রীরা, তারা কি করেছে? তারা ত্যাগ দিয়েছে যে না, তোমরা এই কাজে যাও। হয়তো জানে ফিরে আসবে না কখনো, তারপরেও তারা যেতে দিয়েছে। এই অবদানও কিন্তু অস্বীকার করার নয়। এজন্য পৃথিবীর ইতিহাসে মানব সভ্যতায় অনেক জায়গায় পুরুষের নাম আছে, পুরুষের কথা লেখা আছে, কিন্তু এই নারীদের কথা কোথাও লেখা নেই। আমাদের প্রিয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি এজন্যই এই কবিতাটি লিখেছেন।
এই নারী কবিতাটি তার সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সাম্যবাদী তার যে কাব্যগ্রন্থ, সেখান থেকেই নারী কবিতাটি নেওয়া হয়েছে। সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম নর নারী উভয়কেই মানুষ হিসাবে দেখেছেন এবং নরনারীরা বা পুরুষ নারী সবার অধিকারই সমান। সবার অধিকারের প্রতি তিনি আস্থাবান যে না, পুরুষের যেমন অধিকার নারীদেরও তেমন অধিকার আছে। তার মতে পৃথিবীতে মানব সভ্যতার নির্মাণে পুরুষের যেমন অবদান নারীদেরও তেমন অবদান। কিন্তু তিনি এখানেই আফসোস করেছেন যে পুরুষের অবদানের কথা স্তম্ভে স্তম্ভে লেখা থাকলেও নারীর অবদানের কথা কিন্তু কোথাও সেভাবে লেখা নেই। যদিও এখন পুরুষ নারী সম অধিকারের কথা আমরা বলি, আমরা দেখি, কিন্তু মানব সভ্যতার ইতিহাসে দেখা যায় যে, প্রিয় শিক্ষার্থীরা দেখবে তোমরা ইতিহাস পড়লে বুঝবে নারীদের কথা কোথাও তেমনভাবে লেখা নেই। বেশি আছে কাদের কথা? হ্যাঁ, পুরুষের কথা লেখা আছে। পৃথিবীতে এখনো পর্যন্ত নারীর উপর অত্যাচার নির্যাতন চলেই যাচ্ছে। তাদের যতই অবদান থাক সেটা কিন্তু কেউ দেখে না। তারা একটু ভুল করলে বা কিছু হলেই তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়। এই অত্যাচার নির্যাতন আর চলবে না, তার অধিকারকে ক্ষুণ্ণ করা আর চলবে না। তার যে অধিকার আছে সেই অধিকার তাকে ভোগ করতে দিতেই হবে। নারী পুরুষ সবাইকে মিলায় একটা সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে হবে। একত্রে নারী পুরুষ সম্মিলিতভাবে কি করবে? একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজ নিশ্চয় বুঝতে পেরেছো যে অনেক আগেই আমাদের প্রিয় কবি, জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মনে এই কথাটা, এই চিন্তাভাবনা এসেছিল, যা তিনি তার কাব্যগ্রন্থে লিখে গেছেন, যেটা আজ আমাদের পাঠ্য বইয়ের নারী কবিতা। সেখানে থেকে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারি যে আসলে নারী পুরুষের অবদান কোথাও কম নয়, তবে মানব সভ্যতার ইতিহাসে এই অবদানের কথা সমভাবে নাই। কি আছে? পুরুষের অবদানের কথা লেখা আছে, নারীর অবদানের কথা কোথাও সেভাবে লেখা নেই। আমরা আজ থেকে মনে করব যে পুরুষের যেমন অবদান নারীরও তেমন অবদান, এবং নারীকে কখনো আমরা অবহেলার চোখে দেখব না। নারীর প্রতি কখনো কোনো অন্যায় অত্যাচার হলে অবশ্যই তার প্রতিবাদ করব, আর নারীরা যাতে তাদের অধিকার সমভাবে ভোগ করতে পারে, অধিকার রক্ষায় আমরা সবাই সচেষ্ট হব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আশা করব সবার নারীর প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হবে, নারীর অধিকারের প্রতি সবাই অনেক বেশি সচেতন হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলছিলাম বাড়ির কাজ রেডি রাখতে। আশা করি গত ক্লাসের কাজটা রেডি করে ফেলেছ এবং আজকের বাড়ির কাজটাও তোমরা দ্রুতই রেডি করে ফেলবে সে আশা করব। আমি তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, সবাই খাতা কলমে নিয়ে রেডি করে বাড়ির কাজটা তুলে নাও। মানব সভ্যতায় নারীর অবদান পুরুষের থেকে কম নয়। এ কথার প্রেক্ষিতে
একথার প্রেক্ষিতে নারীর অধিকারের প্রতি তোমার মনোভাব ব্যক্ত করো। একথার প্রেক্ষিতে নারীর অধিকারের প্রতি তোমার মনোভাব ব্যক্ত করো। আচ্ছা, বাড়ির কাজটা সবাই তুলে নাও। মানব সভ্যতায় নারীর অবদান পুরুষের থেকে কম নয়। একথার প্রেক্ষিতে নারীর অধিকারের প্রতি তোমার মনোভাব ব্যক্ত করো। অর্থাৎ মানব সভ্যতায় যে নারীর অবদানের কথা কম আছে, পুরুষের অবদানের কথা অনেক বেশি আছে, কিন্তু আসলে নারীর অবদান পুরুষের থেকে মোটেই কম নয়। এটা তুমি যে জানলে, জানার পর তোমার মনোভাবটা কি, নারীদের প্রতি তোমার যে শ্রদ্ধাবোধ জেগে উঠেছে, তার থেকেই তুমি কিছু কথা এখানে তুলে ধরবে। অবশ্যই ঘ নাম্বার অর্থাৎ উচ্চতর চিন্তন দক্ষতার উত্তর করা যায় এরকম একটা উত্তর তুমি তৈরি করবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজটা তাহলে তোমরা তুলে নাও। আর আজকে আশা করব প্রত্যেকে নারীর প্রতি শ্রদ্ধাশীল হবে। বাসায় যে নারীরা আছে, বিশেষ করে পুরুষ যারা আছো, ছেলে আর যারা আছো, তারা অবশ্যই নারীদের প্রতি সম্মান করবে, সৎভাবে চলবে, সবাইকে সম্মানের সাথে দেখবে, কাউকে কখনো অপমান করবে না, অত্যাচার নির্যাতন করার চেষ্টা করবে না, সবাই নারীর প্রতি শ্রদ্ধাশীল হবে। এই আশা রেখে আজ আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই আজকের ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।